নমস্কার। আপনি চিট ফান্ডে টাকা জমা করেছেন, প্রতারিত হয়েছেন এবং এই চিট ফান্ডের টাকা জমা করেছেন বা আমানত করেছেন, সেই টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তাই অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন এবং ডকুমেন্ট আপলোডে কোন ডকুমেন্ট দেবেন সেই তথ্যও কিন্তু আপনি এই ভিডিওতে পাবেন। তাই আবেদনের সম্পূর্ণ এবং সঠিক পদ্ধতি, ডকুমেন্ট আপলোড পদ্ধতি এবং আবেদনের শেষে স্ট্যাটাস কীভাবে দেখবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো এবং রেজিস্ট্রেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। জাস্টিস এসপি তালুকদার কমিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি চিট ফান্ডে যে আমানত করেছিলেন সেই টাকা কিন্তু আপনার ডুবে গেছে, আপনারা জানেন যে সেই টাকা আপনি ফেরত কিভাবে পাবেন। ফেরত পাওয়ার জন্য এই ওয়েবসাইট আপনাকে প্রথমত ভিজিট করতে হবে এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্টিস এসপি তালুকদার কমিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। উপরে অনেকগুলি অপশান দেখতে পাবেন। এর মধ্যে একেবারে ডান দিকে আপনি দেখতে পাবেন ইনভেস্টার। আপনাকে ইনভেস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাসও দেখতে পাবেন যে আপনার ফর্ম আপনি জমা করেছেন কি না, আগে হয়তো আপনার মনে নেই। এখান থেকে প্রথমে দেখে নেবেন, তারপর আপনি অনলাইনে আবেদন করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন একটি অপশান রয়েছে সিলেক্ট কোম্পানি। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু কোম্পানির নাম আপনি দেখতে পাবেন লিস্ট। এখান থেকে কোন কোম্পানিতে আপনি আমানত করেছিলেন বা টাকা জমা করেছিলেন সেই চিট ফান্ডের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন ইনভেস্টার নেম, আপনি আমানত করেছিলেন, আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম দেবেন। তারপর সার্টিফিকেট নাম্বারের জায়গায় সার্টিফিকেট নাম্বারটি দেবেন এবং ক্যাপচা কোড এখানে আপনি দেখতে পাবেন। সেই ক্যাপচা কোড এন্টার ক্যাপচার যে জায়গা রয়েছে এখানে এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচা কোড আপনি সঠিকভাবে দেবেন এবং সমস্ত তথ্য এখানে কিন্তু সঠিকভাবে দেবেন, তা না হলে আপনার ডাটা ফ্রেশ হবে না। এবং এখানে সঠিক তথ্য দেওয়ার পর ডান দিকে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল, অর্থাৎ আপনার সার্টিফিকেট যে নাম্বার রয়েছে এবং আপনার নামের এগেনস্টে কোনো রকম টাকা পাওয়ার জন্য কোনো রকম ফর্ম জমা হয়নি। ফর্ম জমা করার জন্য ক্লিক হেয়ার ফর ইনভেস্টার এন্ট্রি যে অপশান এখানে আপনি ক্লিক করবেন, আপনার কাছে নতুন অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে দেখবেন তিনটি অপশান রয়েছে, এই তিনটি অপশান আপনাকে বুঝতে হবে। প্রথমেই আপনি দেখতে পাবেন ইনভেস্টার। আপনি যদি বিনিয়োগকারী বা আমানতকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইনভেস্টার অপশানে ক্লিক করবেন। নমিনি, হয়তো ইনভেস্টার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আপনি নমিনি অপশানে ক্লিক করেও আবেদন করতে পারবেন। এবং আদার্স, যারা ইনভেস্টার নমিনি কেউই নয় এবং আদার্স কোনো রিলেটিভের মধ্যে রয়েছেন তারা আদার্স অপশানে ক্লিক করে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তারপর এখানে কোম্পানির নাম আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে, আপনার নাম দেবেন পদবি সহকারে এবং তারপর দেখবেন এজ বয়স, আপনার বয়স দেবেন এবং তারপর জেন্ডার সিলেক্ট করবেন। আধারে যুক্ত মোবাইল নাম্বার দেবেন, ভেরিফাই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এবং আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। প্লিজ চেক ইওর ওটিপি, এখানে ওকে করে দেবেন এবং এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। আপনার মোবাইল নাম্বারে যেই ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখবেন ভেরিফাই একটি অপশান রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপি ওয়াজ ভেরিফাইড, এখানে আপনি ওকে করে দেবেন। অর্থাৎ আপনি যেই ওটিপি দিলেন বা মোবাইল নাম্বার সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড হয়ে গেছে। এরপর আধার নাম্বার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বার ম্যান্ডেটরি। আধার নাম্বার না দিলে আপনি কিন্তু ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন না বা নেক্সট স্টেপে যেতে পারবেন না। এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন। তারপর দেখবেন আইডেন্টি টাইপ, এখান থেকে সিলেক্ট আইডেন্টিটি, পরিচয়পত্রের প্রমাণ, এখান থেকে আপনি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। এখানে লিস্ট ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ধরুন আপনি যদি প্যান কার্ড সিলেক্ট করলেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বার, প্যান কার্ডের একটি আইডি নাম্বার থাকে, প্যান কার্ড নাম্বার দেবেন। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাবেন দ্বিতীয় বা যৌথ আমানতকারী। ধরুন আপনি এবং আপনার ভাই হয়তো দুজনে আমানত করেছিলেন, হয়তো জয়েন্ট আমানতকারী ছিলেন। আপনারা তো জানেন যে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হয় বিভিন্ন রকম, হয়তো জয়েন্ট আপনি ফিক্সড ডিপোজিট করেছিলেন বা আমানত করেছিলেন বা টাকা জমা করেছিলেন। সেক্ষেত্রে প্রথম ব্যক্তির নাম তো আপনি দিয়ে দিয়েছেন, ধরুন আপনার নাম দিয়ে দিয়েছেন। দ্বিতীয় যদি কোনো ব্যক্তি থাকে তার নাম দিতে পারেন, যদি না থাকে আপনি এই যে অপশানগুলো আপনি ছেড়ে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। পিতার নাম বা স্বামীর নাম, এখানে আপনার বাবার নাম বা পিতার নাম বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম। আপনি মহিলা হয়ে থাকলে আপনি যদি বাবার নামও দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তারপর দেখতে পাবেন অ্যাড্রেস, ঠিকানা, এখানে আপনার পিনকোড সহকারে
ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবেন। তারপর দেখবেন স্ট্রিটের নাম লিখে দেবেন, স্ট্রিট বা রাস্তা, এবং তারপর দেখতে পাবেন যে ভিলেজ, আপনার গ্রামের নাম বা শহরের নাম আপনি কিন্তু লিখে দেবেন। তারপর দেখতে পাবেন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস বা ডাকঘরের নাম লিখবেন, তারপর পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপর এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। তারপর ডিস্ট্রিক্টের নাম, এখান থেকে যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর পোস্টাল কোড অর্থাৎ পিনকোড আপনি এখানে লিখে দেবেন এবং সমস্ত অ্যাড্রেস আরেকবার ক্রস চেক করে নেবেন যে আপনি ভুল ফিল আপ করেছেন কি না। সমস্ত বানান দেখে নেওয়ার পর নিচে দেখবেন ব্যাঙ্ক ডিটেলস, আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত। এখানে কিন্তু ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে। প্রথমেই আপনি দেখতে পাবেন যে আমানতকারীর ব্যাংকের নাম, এখানে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করবেন। মনে রাখবেন আপনি যেই অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকা আসবে, অর্থাৎ আপনার যে চিট ফান্ডের টাকা দেওয়া হবে বলেছিল, যখন টাকা ছাড়া শুরু হবে বা টাকা দেওয়া শুরু হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে। তাই ব্যাংকের তথ্য আপনি কিন্তু সঠিকভাবে একটু দেখে শুনে ফিল আপ করবেন এবং এই অপশানটি ফিল আপ করার জন্য হয় আপনি ক্যান্সেল চেক সঙ্গে রাখবেন, তা না হলে আপনি ব্যাংকের পাসবই সঙ্গে রাখবেন। এখানে ব্যাংকের নাম সিলেক্ট করলেন, তারপর দেখবেন নেম অফ ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম বা শাখার নাম আপনি এখানে লিখে দেবেন এবং ব্রাঞ্চ কোড এখানে লিখে দেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এখানে লিখে দেবেন। তারপর দেখবেন আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডও রয়েছে, আইএফএসসি কোড আপনি লিখে দেবেন এবং এমআইসিআর কোড, ব্যাংকের কিন্তু এমআইসিআরও কোড হয়, সবাই পরিচিত নেই এমআইসিআর কোড সম্পর্কে। আপনি ব্যাংকে গেলে এমআইসিআর কোড আপনাকে দেওয়া হবে এবং গুগলে আপনি যদি সার্চ করেন সেখানেও কিন্তু এমআইসিআর কোড আপনি পেয়ে যাবেন। এই তথ্যগুলো সঠিকভাবে আপনি পূরণ করবেন এবং ক্রস চেক করে নেবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেছে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এই অপশানেও ঠিকঠাকভাবে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। প্রথমেই দেখবেন আমানত শংসাপত্র নম্বর, অর্থাৎ আপনার যে আপনি জমা করেছিলেন টাকা সেজন্য আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেখানে দেখবেন সার্টিফিকেট নম্বরটি রয়েছে, সেই আমানত শংসাপত্র নাম্বার দেবেন এবং তারপর দেখবেন কার নামে শংসাপত্র, যার নামে আপনি ফিক্সড ডিপোজিট করেছিলেন তার নাম আপনি এখান থেকে দেবেন। আমানতের তারিখ কিন্তু সেই সার্টিফিকেটে সমস্ত তথ্য দেখতে পাবেন, এখানে আমানতের তারিখ দেবেন। তারপর দেখবেন আমানতের পরিমাণ, কত পরিমাণ আপনি টাকা আমানত করেছিলেন, যে টাকা আপনি আমানত করেছিলেন সেই টাকা আসল টাকা, সেই টাকা কিন্তু লিখবেন। যে কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে আপনি লিখবেন না। তারপর দেখবেন আমানত শেষ হওয়ার তারিখ অর্থাৎ ম্যাচুরিটি তারিখ কী রয়েছে, কোন তারিখে আপনাকে টাকা দেওয়া হবে বলা হয়েছিল। আমানতের শেষের তারিখ আপনি কিন্তু এই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন তারিখ রয়েছে এবং সমস্ত তথ্য আপনি কিন্তু সেই সার্টিফিকেট দেখে সঠিক তথ্য দেবেন। এরপর দেখতে পাবেন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি কি কোম্পানি থেকে কোনো টাকা পেয়েছেন, যদি পেয়ে থাকেন আপনি সেই অ্যামাউন্ট এখানে লিখবেন, তা নাহলে আপনি এখানে জিরো করে দেবেন। তারপর দেখবেন কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, যে টাকা আপনি দাবি করেছেন সেই টাকা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। মূল টাকা বলেছে, আসল যে টাকা জমা করেছেন সেই আসলটাই লিখবেন, যে কত টাকা আপনাকে দেওয়া হবে বলেছিল সেটা কিন্তু এখানে আপনি লিখবেন না। এখানে যত টাকা আপনি জমা করেছেন, ফিক্সড ডিপোজিট করেছেন বা যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের অ্যামাউন্ট কিন্তু এখানে লিখবেন। সমস্ত কিন্তু অ্যামাউন্ট সেই সার্টিফিকেটে রয়েছে, আপনি দেখে নেবেন এবং তারপর দেখবেন কত টাকা প্রাপ্য, আপনি কত টাকা প্রাপ্য আপনার ছিল, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত ছিল, কত টাকা কোম্পানি থেকে দেওয়া হবে বলেছিল সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এই পোর্শনটি আরেকবার ক্রস চেক করে নেবেন, তারপর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, আপনি যেই তথ্য এতক্ষণে দিলেন তার এগেনস্টে আপনাকে ডকুমেন্ট দিতে হবে, সেজন্য কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর কিছু ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে রাখতে হবে, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতেই জানতে পারবেন এবং তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এখানে দেখবেন কিছু পেজ এইরকমভাবে আসবে, আপনি কিন্তু পেজটি ওকে করে রিফ্রেশ করে দেবেন, কারণ সার্ভারের একটু সমস্যা রয়েছে, আপনার ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। সেজন্য আপনি এইভাবেই কাজটি করবেন এবং ধৈর্য সহকারে কাজটি করবেন, সার্ভারের কিন্তু প্রচণ্ড রকম সমস্যা রয়েছে, এইরকম এরর মেসেজ মাঝে মাঝে শো হবে। এবং ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিই। অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনি যে টাকা জমা করেছিলেন তার অরিজিনাল সার্টিফিকেট আপনি কিন্তু পিডিএফ ফরম্যাটে সাধারণত 200 কেবির মধ্যে চেষ্টা করবেন স্ক্যান করে রাখার জন্য। এবং তারপর আপনি দেখতে পাবেন যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে আমানতের রসিদও আপনি কিন্তু আপলোড করতে পারেন। যদি আপনার কাছে দুটো ডকুমেন্ট থাকে, প্রথমে আপনি শংসাপত্র বা অরিজিনাল সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন, তারপর আমানতের রসিদ আপনি আপলোড করে দেবেন। যদি না আমানতের রসিদ থাকে সেক্ষেত্রে আসল শংসাপত্র 2 নম্বরে আপনি আপলোড করে দেবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তারপর দেখতে পাবেন
3 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল। আপনি ফর্ম ফিল আপে সিলেক্ট করেছিলেন যে আইডেন্টি প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট সিলেক্ট করেছেন। যদি প্যান কার্ড করে থাকেন, প্যান কার্ডের বোথ সাইড আপনি কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। যদি আধার কার্ড করে থাকেন, ভোটার কার্ড করে থাকেন, আপনি যেই ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেই ডকুমেন্ট আপনি কিন্তু আপলোড করে দেবেন। 4 নম্বরে অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি কোন ডকুমেন্ট দেবেন। এখানে দেখবেন ডকুমেন্টের নাম লেখা রয়েছে। এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু প্যান কার্ড আপনি আপলোড করবেন না অ্যাড্রেস প্রুফে, কারণ আপনার প্যান কার্ডের যে ডকুমেন্ট রয়েছে সেখানে কিন্তু ঠিকানা লেখা থাকে না। এরপর আপনি দেখবেন 5 নম্বরে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি। প্রথম পৃষ্ঠা বলতে প্রথম পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংক পাসবুক রয়েছে, সেখানে সমস্ত তথ্য থাকে, ব্যাংকের যে তথ্য রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, আইএফএসসি কোড, সমস্ত তথ্য থাকে। সেই প্রথম পৃষ্ঠার যে ফটোকপি সেটা কিন্তু আপলোড করে দেবেন। যদি না আপনার প্রথম পৃষ্ঠা ব্যাংকের থাকে বা ব্যাংকের পাসবই থাকে, সেক্ষেত্রে ক্যান্সেল চেক আপনি আপলোড করতে পারেন। তারপর দেখবেন বাতিল চেক 6 নম্বরে রয়েছে। 6 নম্বরে আপনি বাতিল চেক আপলোড করে দেবেন এবং এভাবেই আপনি সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন। এবং ডান দিকে দেখবেন আপলোড যে অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে যখন ক্লিক করবেন, প্রথমে আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে ইন্টারনাল থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করলেন, তারপর ডান দিকে দেখবেন আপলোড যে অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। ইনস্ট্যান্ট এই কাজটি হয় না, সার্ভারের সমস্যা রয়েছে। ডান দিকে দেখবেন গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ আপনার ডকুমেন্ট সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এভাবেই আপনি সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং শেষে লেখা রয়েছে বাতিল চেকের ফটোকপি। এবং কারো যদি চেক না থাকে, সেক্ষেত্রে দুটো জায়গায় আপনি যদি ব্যাংকের পাসবই আপলোড করে দেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। এভাবেই আপনি সমস্ত ডকুমেন্ট একে একে করে আপলোড করে দেবেন এবং ডকুমেন্টগুলি রিনেম করে ভালোভাবে রাখবেন। তা না হলে আপনি দেখবেন অনেকেই ভুল করে যে যেখানে আইডেন্টি প্রুফের জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেখানে আপলোড করে দেয় বা ব্যাংকের পাসবই আপলোড করে দেয়। অর্থাৎ আপনি সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করে দেবেন। এভাবেই আপনি সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন এবং ডান দিকে দেখবেন গ্রিন টিক দেওয়া রয়েছে, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট আপনার আপলোড হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা শেষে। তার আগে এখানে যে ডিক্লারেশনগুলি রয়েছে সেই ডিক্লারেশন কিন্তু পড়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ ডিক্লারেশন। এই ডিক্লারেশনটি আপনি অবশ্যই পড়বেন, বাংলা এবং ইংরেজিতে দুটো ভাষায় লেখা রয়েছে। এরপর নিজের ছবি এবং পরিচয়পত্র আপলোড করুন। এটা কিন্তু একটি ফাইলে আপলোড করতে হবে, কোনো স্ক্যান কপি আপনি এখানে আপলোড করবেন না। কিভাবে আপলোড করবেন? প্রথমত ছবিটি তুলবেন কিভাবে? আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে আপনি একটি আইডেন্টি প্রুফ, যেটা আপনি আইডেন্টি প্রুফ সিলেক্ট করেছিলেন, সেটা আপনি সামনে ধরে রাখবেন এবং একজনকে বলবেন ছবি তুলে দিতে। ছবি আপনার তোলা হয়ে যাবে, ঠিক পাসপোর্ট আকারের ছবি হবে, চেস্ট অবধি ছবি আপনি তুলে নেবেন আপনার মুখের সঙ্গে এবং মুখও যেন বোঝা যায় এবং যেই আইডেন্টি প্রুফ আপনি হাতে রাখবেন সেটাও যেন বোঝা যায়। ছবিটি জেপিজি এবং জেপিজি ফরম্যাটে রেডি করে রেখে দেবেন এবং ছবি এবং আপনার যে আইডেন্টি প্রুফ একই ফাইলে হবে, সেটা কিন্তু পিডিএফ হবে না। প্রথমেই বলে দিচ্ছি, জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে। এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবি আপনি আপলোড করে দেবেন। ছবি এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আপনি যেই ছবি আপলোড করলেন তার প্রিভিউ এখানে কিন্তু দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন নিচে একটি আপলোড অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। ছবি কিন্তু আপলোড হয়ে গেছে সাকসেসফুলভাবে এবং এখানে দেখবেন 3টি চেকবক্স রয়েছে ডিক্লারেশনের। 3টি চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ইনভেস্টার সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ফর্মটি জমা হয়ে গেছে এবং এখানে দেখবেন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন যে আপনার ফর্মটি জমা হয়ে গেছে, সেটা দেখার জন্য উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। এর মধ্যে ভিউ স্ট্যাটাস একটি অপশান রয়েছে, ভিউ স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন সার্টিফিকেট নম্বর আর অ্যাকনোলেজমেন্ট নম্বর, এখানে আপনি সার্টিফিকেট নম্বরটি দিয়ে দেবেন বা অ্যাকনোলেজমেন্ট নম্বর যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন। সবথেকে ভালো সার্টিফিকেট নম্বর দেবেন, এখানে ক্যাপচা ফিল করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন, আপনার নাম দেখাবে। সেই সঙ্গে এখানে ক্লেম অ্যামাউন্ট, কত টাকা আপনি ক্লেম করেছেন বা কত টাকা আপনি পাওয়ার যোগ্য সেটা কিন্তু এখানে আপনার দেখাবে এবং সেই সঙ্গে স্ট্যাটাস আপনি দেখতে পাবেন, স্ট্যাটাস এখানে দেখে নেবেন। আপনি এতক্ষণে তো ফর্ম জমা করলেন, স্ট্যাটাস আপনি দেখলেন এবং আপনি ফর্মে কি কি লিখেছেন, অর্থাৎ পুরো ফর্মটি আপনি দেখবেন কিভাবে? ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন কোম্পানিতে আপনি জমা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কোম্পানি অপশানে ক্লিক করে কোম্পানির নাম এখান থেকে সিলেক্ট করবেন।
তারপর দেখবেন ইনভেস্টর নেম, এখান থেকে ইনভেস্টর নাম দেবেন, অর্থাৎ আপনার নাম দেবেন। তারপর দেখতে পাবেন সার্টিফিকেট নম্বরের একটি জায়গা রয়েছে এবং ক্যাপচা কোড দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ডিটেলস কিন্তু এখানে শো হবে। ফর্মটি সাকসেসফুলভাবে জমা হয়েছে, সার্টিফিকেট নম্বর, ইনভেস্টর এবং ডান দিকে দেখবেন প্রোফাইল আপডেট লিঙ্ক একটি অপশান রয়েছে। তার নিচে দেখবেন একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে একটি ফর্ম আপনার কাছে কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন, ব্যাংকের তথ্য এবং সমস্ত তথ্য দিয়েছিলেন। এভাবেই আপনি দেখে নিতে পারবেন বা এই যে তথ্য এটা আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। এভাবে আপনি খুব সহজেই চিটফান্ডে প্রতারিত হয়েছেন টাকা পাওয়ার জন্য আবেদন অনলাইনে করতে পারবেন এবং এই কপি কিন্তু কোথাও জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। পরবর্তীকালে যখন টাকা দেওয়া শুরু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।